ঈদ মোবারক সবাইকে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যদিও বা ছোটবেলাকার সেই আনন্দ, সেই খুশি এখন আর কোনো কিছুতেই পাই না। তবে এখনকার যতটুকু আনন্দ সবটুকুই কিন্তু সন্তানদেরকে ঘিরে। তো আমাদের এদিকে ঈদের জামাত 7:30টার দিকে, তো ভোর 5টার সময় উঠে পড়েছি, রাতে দুধগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চলে এসেছি কিচেনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি যেহেতু গ্রামে ঈদ করছি, গ্রামে সবাই যে রান্নাবান্নাগুলো করে সচরাচর সেগুলোই রান্না করব, ব্যতিক্রম কিছু করব না। তো আমি এখানে পাশাপাশি চুলায়, দুইটা চুলায় দুধ বসিয়ে দিয়েছি, একটা চুলায় পায়েসের জন্য আর একটা চুলায় সেমাইয়ের জন্য। আমার সবসময়ই সেমাইয়ের থেকে পায়েসটা একটু বেশিই ভালো লাগে, তো প্রত্যেকটা অকেশনে কিন্তু আমি একটুখানি পায়েস করার চেষ্টা করি। আর এবার যেহেতু আমার ইন্ডাকশন আছে, একসাথে 3টা চুলায় রান্না করে নিব। তো একটাতে পায়েস বসিয়েছি, একটাতে লাচ্ছার দুধ বসিয়েছি, আর হচ্ছে আরেকটাতে নুডলসের জন্য পানি বসালাম। তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো এই যে আমি পায়েসটা রান্না করেছি কিন্তু চিনি ছাড়া। আমি সবসময় পায়েসটা চিনি ছাড়াই রান্না করি। যখন পায়েসের চালটা একেবারে সিদ্ধ হয়ে যায় তখন চিনিটা দিয়ে দিই, তাহলে কিন্তু পায়েসটা পায়েসের চালটা সিদ্ধ হতে সময় নেয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আগে থেকে চিনি দিয়ে দিলে কিন্তু চালটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে রান্না হতেও সময় লাগে। তো এদিকে কিন্তু আমার পায়েসটা তো আগেই হয়ে গিয়েছে, আর সেমাইয়ের জন্য দুধটাও ঢেলে নিলাম। তো দুধটা একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে সেমাই দিয়ে দিব। তো এরই মধ্যে কিন্তু সেমাইয়ের জন্য দুধটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তো এর মধ্যে সেমাই দিয়ে দিলাম। বেশি ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে সেমাইটা সিদ্ধ হতে চাইবে না। তো দুধের মধ্যে সেমাইটা দিয়ে দিয়ে এখন আমি আমার ঈদের জন্য বাকি কাজগুলো করে নিব। তো নুডলসটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন নুডলসের জন্য পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি, এরপরের মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু সবসময় নুডলসটা এভাবেই রান্না করি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে ডিমের সাথে নুডলসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। তো বাসায় থাকলে মাঝে মাঝে যদি সারাদিনের জন্য না, ওয়ান টাইমের জন্য নুডলস রান্না করা হয় তখন কিন্তু একটুখানি এর মধ্যে সসও দিয়ে দিই। তো যেহেতু নুডলসটা সারাদিন থাকবে আজকে কিন্তু দিলাম না। তো ঈদের সময় নিজেদের পাশাপাশি কিন্তু ঘরটাকেও একটু সাজাতে হয়। তো আমি এখন হচ্ছে ডাইনিংয়ের ক্লোথটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একটুখানি ডাইনিংটাকে ডেকোরেশন করে নিলাম। তো আমার কিন্তু ঘর সাজানো একটা নেশা। তো ঈদ এসেছে, বাচ্চারাও সাজবে, সেই সাথে ঘরও সাজাবো, সব কিছু মিলিয়েই তো ঈদটা জমজমাট হবে, তাই না? তো এই যে আমার পায়েসটা সেমাইটা টেবিলে দিয়ে দিলাম, নুডলসটাও। যেহেতু ঈদের জামাতের আর বেশি সময় বাকি নেই, এর মধ্যে কিন্তু আমি বিছানাটাও একটু গুছিয়ে নিব। তো এই বেডশিটটা কিন্তু আমি সবসময় রেগুলার ইউজ করি। যেহেতু এই বেডেই থাকা হয় এজন্য আগে থেকে নতুন বেডশিট বিছানো হয়নি। আগে থেকে বিছিয়ে রাখলে দেখা যেত যে বেডশিটটা ঈদের আগেই নোংরা হয়ে যেত। তো ঈদের দিন সকালবেলা রান্নাবান্না শেষ করেই আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। তো এই যে আমার ফুল রুমের ডেকোরেশন। তো এর মধ্যে কাজকর্ম কমপ্লিট করে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি, ওদেরকে রেডিও করে দিয়েছি, এখন নামাজে যাবে। তো নামাজের আগে কিন্তু আমাদের দেশের প্রথা অনুযায়ী একটুখানি মিষ্টি মুখ করে নামাজে যেতে হয়। তো আমার হাজব্যান্ড তো বসে গিয়েছে, সেই সাথে বাচ্চারাও। আমার বড় বাচ্চাটা মেয়ে, তারপরেও কিন্তু ওর বাবা সবসময় একেবারে ছোটবেলা থেকেই ওকেও নামাজে নিয়ে যায়। এখন 3জন মিলে একসাথে নামাজে যাবে। তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, আর আমি ছোটটাকে একটু খাইয়ে দিব, যেহেতু ও নিজের হাতে ওইভাবে খেতে পারবে না তাড়াহুড়ো করে। তো এখন কিন্তু ঈদের সবটুকু ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে বাচ্চারাই। তো ওদেরকে গোসল করানো, ওদেরকে রেডি করানো, ওদেরকে ওদের মন মতো করে একটু সাজিয়ে দিয়ে সব কিছু মিলিয়ে ঈদ। তো এখন ওরা নামাজে যাবে, নামাজের আগে ওদের ঈদের সালামিটা বুঝিয়ে দিয়েছি। তো এখানে ওদের বাবা ঈদের সালামির জন্য দিল 1000 টাকা, আমি দিলাম 500 টাকা, আর ওদের নানু ভাইয়া 2জনের জন্য দিয়ে গিয়েছে 1000 টাকা, 500 500 করে। তো ওদের এক একজনের কিন্তু 2000 টাকায় ঈদের সালামি পেয়েছে। তো যাই হোক, ঈদের সেলামিটা নিয়ে ওরা এখন সবাই মিলে নামাজে যাচ্ছে, বাবা ছেলে মেয়ে। তো আমি একটুখানি গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। তো বললাম যে সুন্দর মতো বাবার সাথে ঈদ করো, একদম দুষ্টুমি করবা না, বা নতুন জায়গা যেহেতু উঠে কিন্তু বাবার সিজদার সময় নতুন জায়গায় উঠে অন্য কোথাও চলে যেও না যেন। তো ওদেরকে ঈদের নামাজের জন্য বের করে দিয়ে ভাবলাম যে এই ফাঁকে আমি খিচুড়িটা করে নিই। তবে পোলা চাউলের খিচুড়িটা ঈদের সময় করি। তো আজকেও পোলা চাউলের খিচুড়িটাই করছি। তো আমি চালটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো একটুখানি মুসুরির ডালটা আগে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে পোলা চাউলটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে রান্না করে নিব। তো আমাদের এদিকে কিন্তু ঈদের দিনে বেশিরভাগ মানুষই মাসকলার ডাল দিয়ে খিচুড়িটা করে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে মাসকলাইয়ের ডাল দিয়ে পোলা চাউলের খিচুড়ি খেতে ভালো লাগবে না, তো আমি সচরাচর মসুরির ডাল দিয়েই করি। তো রান্নাবান্না শেষ করে আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আমার ইন্ডিয়া থেকে আনা সেই খাড্ডি শাড়িটা।
তো একটুখানি পরে রেডি হয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু গ্রামের মানুষ ভিডিও করলে কে কি মনে করবে। তো এরপরে কিন্তু আমার কুরবানির মাংস এসে গেছে। এই মাংসটা আমাদের সবার সবটুকু দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট ছিল সেইটুকু, এই মাংসটুকু কিন্তু সবটুকুই আমাদের, এখানে আর কাউকে দিতে হবে না। তো এখান থেকে শুধু একটা প্যাকেট আম্মুর জন্য রাখবো। তো কথায় আছে যারা কুরবানি দেয় তাদের থেকে কিন্তু যারা কুরবানি দেয় না তাদের মাংসের পরিমাণটা বেশি হয়ে যায়। তো যাই হোক, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কুরবানিটা তো আল্লাহর উদ্দেশ্যে করা হয়। মাংসটা কতটুকু কি পরিমাণ পেলাম সেটা এখানে ম্যাটার না। তো এরপরে আমি কিন্তু মাংসটা ধুয়ে নিচ্ছি রান্নার জন্য। তো এদিকে মশলাটা কষিয়ে মাংসগুলা চুলায় বসিয়ে দিলাম। তো আমি এখানে মোটামুটি ঈদের দিন যেহেতু একটু বেশি করেই মাংসটা রান্না করছি। তো আমি চুলা থেকে কিন্তু মাংসটা ইন্ডাকশনে নামিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেন ইন্ডাকশনে রান্না করতে মজা, রান্নার ঘরটা খুব একটা গরম হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।